আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে পরের যে পাঠটুকু বাকি আছে সেটুকু করব। তার মধ্যে কী কী বাকি আছে? এক, ত্রুটির গণনা বা এরর ক্যালকুলেশন। আরেকটা বাকি আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার। প্রথমেই চলে আসি ত্রুটির গণনা। ত্রুটি ব্যাপারটা কেন আসছে? কারণ যে কোনো পরিমাপ করতে গেলেই আমাদের কিছু না কিছু একটা ত্রুটি আসতেই পারে। এবার সেটা কেন আসে বা কিভাবে আসে একটু পরেই বলছি। তো সেই ত্রুটি যেহেতু আসতেই পারে, ওটাকে ধরে নিয়েই কিন্তু আমাকে যে কোনো পরিমাপ করতে হবে এবং পরিমাপ করার পর সেই ত্রুটির মানটাকে হয় যোগ করে বা বিয়োগ করে প্রকৃত মানটাকে আমাদের বার করতে হবে। এবার চলে আসি ত্রুটি কেন আসতে পারে। ত্রুটি দু রকমের হয়, একটা পদ্ধতিগত আর একটা হচ্ছে অবিন্যস্ত। পদ্ধতিগত মানে কি? যেসব ত্রুটিগুলোকে দূর করা যায় তাদের বলা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি। সেটা কি কি কারণে হতে পারে? দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যন্ত্রের কারণে, মানে যেটার সাথে পরিমাপ করছি সেটার জন্য হতে পারে, সেটাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি। আরেকটা হতে পারে যে পরিমাপটা করছে তার জন্য হতে পারে, সেটাকে বলা হয় ব্যক্তি নির্ভর ত্রুটি। যার একটা উদাহরণ আমরা পড়েছিলাম লম্বন ভ্রম, মানে লম্বালম্বিভাবে না তাকিয়ে যদি কেউ একটু খেলানো অবস্থায় তাকায় বাঁ দিক বা ডান দিকে, তাহলে কি হয়? সেক্ষেত্রে ওই প্রকৃত মানের থেকে সামান্য পরিমাণ কম বা বেশি সে মানটাকে নেবে, যেটা হচ্ছে একটা ত্রুটিপূর্ণ মান হবে। সেই ধরনের ত্রুটিটাকে বলা হচ্ছে লম্বন ভ্রম, যেটা হচ্ছে এক ধরনের ব্যক্তি নির্ভর ত্রুটি। এই দুটো ত্রুটিকেই কিন্তু দূর করা যায় বা এটাকে আমরা বাদ দিয়ে প্রকৃত মানটাকে বার করতে পারি। আর এক ধরনের ত্রুটি হয় যেটাকে বলা হয় অবিন্যস্ত ত্রুটি, এটাকে কিন্তু দূর করা যায় না। আচ্ছা, এটার এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? যেমন আমরা সেন্টিমিটার স্কেলে দেখা গেল একটা কিছু পরিমাপ করছি। সেন্টিমিটার স্কেলে সব থেকে কম পরিমাণ যেটাকে মেজার করা যায় সেটা হচ্ছে 1 সেন্টিমিটারের 10/1 অর্থাৎ 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এইবার কোনো একটা কিছু পরিমাপ করতে গেলে অনেক সময় আমরা দেখেছি যে 1 সেন্টিমিটার হওয়ার পরে 2 ঘর গিয়ে 2 ঘর আর 3 ঘরের মাঝামাঝি এক জায়গায় গিয়ে সেটা মিলছে। তখন আমরা কি করি? যে আইডিয়ার মাধ্যমে করি, যেহেতু 0.1 সেন্টিমিটারের কম ওটার সাথে পরিমাপ করা যাবে না, তাই আমরা কি করি? যে 1 দিয়ে তারপর 2 আর 3 এর মাঝামাঝি মিলেছে মানে 1.25 একটা গেস করে করতে পারি, কিন্তু সেটা কিন্তু 1.25 এর জায়গায় 1.24 হতে পারে, 23 হতে পারে, বা 22 হতে পারে, 27 হতে পারে। কিন্তু আমরা ওটা একটা গেস করে নিই যে যেহেতু কোনো দাগের সঙ্গে মেলেনি, মাঝামাঝি এক জায়গায় আছে, তার মানে এটা হবে। অর্থাৎ ওইখানে কিন্তু একটা ভুল থেকেই যাচ্ছে, এই ভুলটাকে কিন্তু আমরা দূর করতে পারবো না, অন্তত ওই স্কেলকে যদি ব্যবহার করি। এই ধরনের ত্রুটিটাকে বলা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। যদিও পরবর্তী ক্ষেত্রে আরো নিখুঁতভাবে পরিমাপ করার জন্য দু ধরনের আরো যন্ত্র আছে, যেটা তোমরা প্র্যাকটিক্যালে করবে। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে স্ক্রু গেজ। ভার্নিয়ার স্কেলের সাহায্যে ওই যেটা বললাম 0.1 সেন্টিমিটার তার থেকেও কম সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়, আরো তার থেকে সূক্ষ্মভাবে নির্ণয় করা যাচ্ছে স্ক্রু গেজের সাহায্যে। এবং সেগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আছে, ক্লাস 11-এই আছে এবং বইয়ের মধ্যেও দেওয়া আছে, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এবার এটাও তো গেল হচ্ছে ত্রুটি কেন হয়। এইবার ত্রুটি যদি হয়ে যায়, সেই ত্রুটিটাকে আমরা পরিমাপ করব কি করে বা সেটাকে বাদ দেবো কি করে? সেটা হচ্ছে ত্রুটি পরিমাপ করার পদ্ধতি হচ্ছে, প্রথমেই বলে রাখি, দেখবে প্র্যাকটিক্যাল করতে গেলে তোমাদের যে কোনো কিছু প্র্যাকটিক্যাল হোক না কেন, সেই মানটাকে অনেকবার করে মেজার করতে বলা হবে। একবার, দুবার, তিনবার, যত বেশি করবে তত ভালো হবে। এবার কারো মনে তখন প্রশ্ন আসতেই পারে, যেমন আমাদের ক্ষেত্রে মনে হতো যে একটা কিছু পরিমাপ করছি, আগে তো কি করেছি? একবার পরিমাপ করেছি, সেটাই লিখে দিয়েছি। বারবার পরিমাপ করার কি দরকার আছে? বারবার পরিমাপ করতে হয় এই কারণের জন্যই, কারণ হচ্ছে আমরা একবার পরিমাপ করলে সেখানে কিন্তু একটা ভুল আসতেই পারে। বারবার পরিমাপ করে সেই মানটা যদি গড় মান নেওয়া হয়, সেই গড় মানটা কিন্তু অনেকটাই প্রকৃত মানের কাছাকাছি হবে। তাই প্রথমেই যেটা করতে হয়, যত বেশি সম্ভব 5 বার হোক 10 বার হোক ওই একই মানকে বারবার করে নিতে হয়। রিডিং 1, রিডিং 2, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে পরপর নিতে হয়। নেওয়ার পরে দেখা গেল প্রথমবারে মান হয়েছে x1, তারপরে মান হলো x2, ওই একই জিনিসের একই পরিমাপ করছি, দৈর্ঘ্যই পরিমাপ করছি। আবার হতেই পারে কেউ তো বলতে পারে, স্যার আমি তো প্রত্যেকবার পরিমাপ করছি একই মান হচ্ছে, তাহলে একই মানই লিখতে পারবো, x1 এর মান যা হবে x2 এর মানও তাই হবে। সাধারণত কি হয়, সুষম বস্তুর ক্ষেত্রে বা শক্ত যদি বস্তু হয় একদম প্রতিসম, তাহলে কি একই রকমই হয়, কিন্তু অপ্রতিসম যদি হয়
এবড়ো খেবড়ো, তখন কি হবে, এক জায়গায় একটু বেশি, এক জায়গায় একটু কম হবে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, কোনো জায়গাটা প্লেন হবে, কোনো জায়গায় এবড়ো খেবড়ো হবে। সেই কারণের জন্য তাদের ক্ষেত্রে মেইনলি এটাকে অ্যাপ্লাই করা হয় এবং তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ধরলাম প্রথমবার পরিমাপ করলাম, মান পাওয়া গেল x1, দ্বিতীয়বার x2, এই করতে করতে n বার করলাম, n এর মানটা 5 হতে পারে, 10 হতে পারে। করার পরে যে মানগুলো হলো সেগুলো সবগুলোকে যোগ করব, করে n দিয়ে ভাগ করব, করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় মান বা অ্যাভারেজ ভ্যালু। সেটাকে কিভাবে ডিনোট করা হয়, x বার দিয়ে, বা আরো লেখা যেতে পারে x এই গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন লেখা যেতে পারে, বা আরেকটা করা যেতে পারে x অ্যাভারেজ লেখা যেতে পারে, মানে গড়, যে কোনো ভাবে। এটা হচ্ছে গড় মান। এবার এই গড় মানটা কিন্তু প্রকৃত মানের প্রায় কাছাকাছি, কিন্তু প্রকৃত মান নয়। তারপরে কি করতে হয়, ওই যে গড় মানটা পাওয়া গেল, প্রত্যেকটাই রিডিং এর মান পাওয়া গেছিল x1 x2 x3, প্রত্যেকটা থেকে গড় মানটা কতটা পার্থক্যযুক্ত সেটাকে বার করতে হয়। এই মড চিহ্ন মানে হচ্ছে, কারণ ওই গড় মানের থেকে আমি যে পার্টগুলো নিয়েছি ওগুলো বেশি হতে পারে, কম হতে পারে, অর্থাৎ বিয়োগ করলে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আমি খালি সাংখ্য মানগুলোকে নেব, সাংখ্য মান, এর জন্য মড চিহ্ন নেওয়ার পরে n দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রথম x1 x বার, বা প্রথম যে পাঠটা নিয়েছিলাম তার থেকে গড় মানটাকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম পাঠের জন্য ত্রুটি, তাকে বলে প্রথম পাঠের চরম ত্রুটি। এরকম করে এটা হচ্ছে দ্বিতীয় পাঠের জন্য, এই করতে করতে এটা হচ্ছে n তম পাঠের জন্য, সবগুলোকে যোগ করে n দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় চরম ত্রুটি। ওই গড় যে চরম ত্রুটিটা পেলাম আর ওই গড় যে পাঠের মানটা পেয়েছিলাম তাদের প্লাস মাইনাস করে রূপে যদি লেখা হয় তাহলে কি যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে চূড়ান্ত মান, এবং এই মানটাই হচ্ছে প্রায় প্রকৃত মান হয়। এটা নিয়েই আমরা তখন ধরবো যে এটাই হচ্ছে যে পরিমাপটা আমরা করছি সেই পরিমাপের জন্য নির্ণেয় মান। তাহলে এরকম ভাবে ত্রুটি বার করতে হয়, করে ওই গড় মানের সঙ্গে প্লাস বা মাইনাস করে তারপরে কি চূড়ান্ত মানটা পেতে হয়। আচ্ছা, প্লাস বা মাইনাস কেন করতে হচ্ছে, তার কারণ হচ্ছে যদি দেখা যায় যে ত্রুটির মানটা মাইনাস হয়েছে, মানে কিছুটা কম হয়েছে, তখন কি করতে হবে, সেটাকে প্লাস করতে হবে। কারণ অত পরিমাণ প্লাস করলে কি প্রকৃত মানটা হবে, ত্রুটির মানটা প্লাসে বেরিয়েছে মানে অত পরিমাণ বেশি হয়েছে, অর্থাৎ ওই মানটাকে তখন বিয়োগ করতে হবে। এটা কিন্তু উল্টো হয়, এর জন্য প্লাস মাইনাস দুটো করেছে। এবার আমাদের যেটা সিলেবাসে আছে অঙ্কের জন্য লাগবে সেটা হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি বার করতে হবে। আপেক্ষিক ত্রুটি কাকে বলে, আপেক্ষিক ত্রুটি হচ্ছে এই যে গড় ত্রুটির মানটা পাওয়া গেল, সেই গড় ত্রুটির মানটাকে চূড়ান্ত মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাকেই বলা হয় আপেক্ষিক ত্রুটি, এবং তাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় শতকরা আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি। এই পার্সেন্টেজ এরর এটা কি আমাকে বার করতে হবে। এবার সেটা বার করার নিয়ম কি, সেটা বার করার নিয়ম হচ্ছে যদি কোনো একটা ভৌত রাশি এরকম ফর্মে থাকে x a + b, তাহলে কি করে করতে হবে, মানে x এর মানটা a আর b এর উপর নির্ভর করে, তাহলে a ত্রুটির মান আর b এর ত্রুটির মানটাকে বার করতে হবে, অঙ্কের সময় দেবে তখন দিয়ে দেবে। এবার সেই যে ত্রুটির মানটা ওটা লেখা হচ্ছে ডেল্টা দিয়ে, ডেল্টা a, এর যে ত্রুটি এটাকে লেখা ডেল্টা a, ডেল্টা মানে ক্ষুদ্র পরিমাণ, এখানে ডিনোট করা হয় ক্ষুদ্র পরিমাণ a মানে হচ্ছে এর ক্ষুদ্র পরিমাণ ত্রুটি, যেটা b ত্রুটিটাকে লেখা ডেল্টা b দিয়ে। তাহলে এবার যখন আমি একসঙ্গে করব তখন কি হবে, ডেল্টা a প্লাস ডেল্টা b হচ্ছে মোট ত্রুটি, তাকে ওই প্রকৃত যে মানটা আছে x a প্লাস b সেটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে আপেক্ষিক ত্রুটি, তাকে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাবো শতকরা ত্রুটি, যেটা হচ্ছে আমার অঙ্কের জন্য লাগবে। একটু বলে দিই, এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে থাকতে পারে, তোমরাও তাহলে সামনে প্লাস মাইনাস চিহ্নটা দিয়ে দেবে। নেক্সট চলে আসি, যদি a মাইনাস b ফর্মে থাকে তাহলে কি হবে। আচ্ছা, তাহলে দেখো এই যে a এর জন্য ত্রুটি a ডেল a, b এর জন্য ত্রুটি ডেল b। এইবার যদি আমি সেটাকে যোগ করি তাহলে এখানে তো মাইনাস আছে, তাহলে নিজের মতো এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু মনে রাখবে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর, সর্বোচ্চ শতকরা ত্রুটি। যেহেতু সর্বোচ্চ শতকরা ত্রুটি বার করতে হবে তার জন্য মাইনাসের যে মানটা হবে সেটাকেও মড করে প্লাস করে নিতে হবে। এই কারণের জন্য এখানে কিন্তু এটা মাইনাস হবে না, ত্রুটির মানটার ক্ষেত্রে কিন্তু সেটা প্লাসই হবে। আচ্ছা, এইখানে x এর মানটা মানে যেটা চূড়ান্ত মান সেটা কিন্তু a মাইনাস b ছিল, a মাইনাস b হবে, দিয়ে এটাকে ভাগ করে পাওয়া যাবে হচ্ছে আপেক্ষিক ত্রুটি, তাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ ত্রুটি পেয়ে যাবে। নেক্সট যদি এই ফর্মে থাকে a গুণ b তাহলে কি হবে, সেক্ষেত্রে যেটা হয়
এটা বলে দিই, এটা কিন্তু করার একটা নিয়ম আছে, যেটা ক্যালকুলাস অ্যাপ্লাই করে করলে সুবিধা হয়। দুদিকে লগ নিয়ে ডেরিভেটিভ করলেই কিন্তু হয়ে যায়, তারপরে ভাগ করলে অটোমেটিক্যালি এই ফর্মটা চলে আসে। কিন্তু যেহেতু এখনো ক্যালকুলাস আমাদের সেরকম ভাবে হয়নি, আপাতত এখন মুখস্থ করবো, যদি গুণের ফর্মে থাকে তাহলে হয়ে যায় হচ্ছে এই এর জন্য ত্রুটি, এর জন্য আপেক্ষিক ত্রুটি, মানে ডেল এ বাই এ। আগের গুলো কিরকম ছিল যে দুটো ত্রুটিকে একসঙ্গে যোগ হয়ে গিয়ে নিচে হচ্ছে প্রকৃত মানটা, আর এখানে কিরকম হয় প্রত্যেকটা আলাদা আলাদা করে হয় যদি গুণের ফর্মে থাকে। এর জন্য আপেক্ষিক ত্রুটি ডেল এ বাই এ, বি এর জন্য আপেক্ষিক ত্রুটি ডেল বি বাই বি ইনটু 100 করলেই হয়ে যাবে হচ্ছে শতকরা ত্রুটি। এরপরে চলে আসে হচ্ছে যেটা মেন আমার কাজে লাগবে, বা এটা করলে সমস্ত হয়ে যাবে, কারণ এই যোগ বা বিয়োগ ওই ফর্মে দেবে না, দেবে যেটা সেটা হচ্ছে এই লাস্টের যেটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি এই ফর্মে থাকে x equal to a to the power small a b to the power small b, এরকম পরপর যদি চলে তাহলে কি করতে হয়, তাহলেও কিন্তু এই ক্যালকুলাসের সাহায্যে কিন্তু এই সূত্রটা এসেছে। আপাতত অঙ্কের জন্য এখন মুখস্থ করলেই হবে। কি মুখস্থ করবো, যে কিরকম ভাবে লিখতে হয়, ডেল x বাই x অর্থাৎ x এর আপেক্ষিক ত্রুটি, ওদিকে 100 দ্বিগুণ করা আছে মানে এদিকেও 100 দ্বিগুণ করে পার্সেন্টেজ করব, ইকুয়াল টু কি হবে, একটু মনে রাখার জন্য যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই মনে রাখবে, যে যার ঘাত যেটা আছে, যার ঘাত যেটা আছে সেটা সামনে চলে আসবে ইনটু সেটা ত্রুটি। একই রকম ভাবে বি এর ঘাত আছে স্মল বি, তাহলে স্মল বি সামনে চলে আসবে ইনটু ডেল বি বাই বি। ঠিক আছে, দেখো যার ঘাত যেটা আছে, ক্যাপিটাল এর ঘাত ছিল স্মল এ, তাহলে স্মল এটা সামনে ইনটু এর আপেক্ষিক ত্রুটি, আবার ক্যাপিটাল বি এর ঘাত ছিল স্মল বি, তাহলে স্মল বিটা সামনে ইনটু ক্যাপিটাল বি এর আপেক্ষিক ত্রুটি করে ব্র্যাকেট দিয়ে 100 দিয়ে গুণ করলেই তাহলে হয়ে যাবে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর। এবার চলে আসি, কারণ মনে প্রশ্ন আসতেই পারে সবসময় তার গুণের ফর্মুলায় থাকবে না, ভাগের ফর্মুলাতেও তো থাকতে পারে। বলে দিই, ভাগের ফর্মুলা থাকা মানে এটাই যদি থাকতো a টু দি পাওয়ার a বাই b টু দি পাওয়ার স্মল b, সেটাকেই যদি আমি একবারে গুণের ফর্মুলায় লিখতাম, ওই b টু দি পাওয়ার স্মল b সেটা যদি উপরে চলে আসতো হয়ে যেত b টু দি পাওয়ার মাইনাস স্মল b। তাহলে একই রকম ফর্মুলায় যদি লিখতাম তাহলে কি হতো, এখানে এর ঘাতটা স্মল এ আর ক্যাপিটাল এর যে ঘাত সেটা স্মল এ আছে সেটা সামনে আসবে ইনটু ক্যাপিটাল এর আপেক্ষিক ত্রুটি, আর তখন ক্যাপিটাল আর তারপর কি হবে প্লাস ক্যাপিটাল বি এর যে ঘাতটা আছে সেটা তখন কি হয়ে গেল, ছিল বি হয়ে গেল মাইনাস বি, তাহলে এখন কি হবে মাইনাস বিটা চলে আসবে এখানে ইনটু বি এর আপেক্ষিক ত্রুটি, তারপরে ব্র্যাকেট দিয়ে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ এরর হয়ে যাবে। কিন্তু আবার সেই এখানে ঠিক যে কারণের জন্য ত্রুটি দুটোকে মাইনাস না করে প্লাস করেছিলাম, কারণ কি ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর মানে সর্বোচ্চ শতকরা ত্রুটি এটাকে বার করতে হবে, সেই কারণের জন্য এখানেও তাই করতে হবে, ওই মড নিয়ে কি করতে হবে, সর্বোচ্চ ত্রুটি বার করার জন্য মাইনাস গুলোকেও কিন্তু প্লাস করতে হবে, অর্থাৎ মড নিলে এটা প্লাস আছে প্লাসই থাকবে, এটা মাইনাস আছে এটা তখন প্লাসই হয়ে যাবে। অর্থাৎ হাতের মানটা যদি ভাগ থাকার জন্য উপরে গিয়ে টু দি পাওয়ার মাইনাস দিও হয় তাহলেও কিন্তু সেই প্লাসের ফর্মুলাতেই হবে, কারণ যেহেতু আমরা সর্বোচ্চ শতকরা ত্রুটির মানটাকে বার করছি, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর, এই কারণের জন্য কিন্তু মাইনাসটাকে নেওয়া হচ্ছে না। আরে মাইনাসটা নিলে কেন ম্যাক্সিমাম ভ্যালুটা বের হতো না, কারণ কি মাইনাস নিলে কিছুটা পরিমাণ ত্রুটি প্রশমিত হয়ে যেত, আমার যেটা বার করতে হবে সর্বোচ্চ ত্রুটি কত হতে পারে সেটা, সেই কারণের জন্য মাইনাসগুলোকে প্লাস করে নিয়ে মানে একই চিহ্ন করে নিয়ে সবগুলোকে যোগ করে করতে হচ্ছে, এইভাবে করতে হবে। একটা কি দুটো অঙ্ক যদি বাড়িতে করো তাহলেই বুঝতে পারবে। আমি যে কোনো একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা অঙ্ক আমার মন থেকে আমি অঙ্কটা বলছি। সরল দোলকের পর্যায়কাল t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g, এটা এইবার কোনো কারণের জন্য দিয়ে দিল হচ্ছে t, এটা ত্রুটির মানটা দিয়ে দিল 2%, g এটা ত্রুটির মানটা দিয়ে দিল হচ্ছে সাপোজ আমি বললাম 1%, এটা দিয়ে দিয়েছে। বার করতে হবে l এর শতকরা ত্রুটির মান কত। প্রথমেই বলি যেটা ত্রুটির মান বার করতে হবে সেটাকে বাঁদিকে আনতে হবে এই এরকম ভাবে, তারপরে আমি সূত্রটাকে অ্যাপ্লাই করব। এখানে বার করতে হবে l এর ত্রুটি, তাহলে l টাকে বাঁদিকে আনতে হবে, সেটা করার জন্য প্রথমে উভয় দিকে বর্গ করব, তাহলে হবে t স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 4 পাই স্কয়ার l বাই g। তাহলে এখান থেকে যদি আমি l এর মানটাকে বার করি তাহলে l ইকুয়াল টু হবে হচ্ছে t স্কয়ার g আর 4 পাই স্কয়ারটা নিচে চলে আসবে এরকম, t স্কয়ার g আর নিচে 4 পাই স্কয়ার। এবার বলে দিই
যে এই যে ফর্মটা আছে এটা সমানুপাতিক হলেও হতো, অর্থাৎ এখানে যদি কোনো ধ্রুবক থাকে তার জন্য কিন্তু একই সূত্রই হয়। বা এখানে 4π² এটা কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করে। বা যেহেতু আমি বললাম এই লগ দিয়ে ডেরিভেটিভ পুরো অনুপাত করে এটা আসে, তাই অনুপাত করলে যে ধ্রুবকটা দুটো রাশির ক্ষেত্রেই কেটে যায়, এর জন্য এখানে সমানুপাতিক বা ধ্রুবক যদি থাকতো কোনো তাহলে কিন্তু একই আসে। তার মানে এখানেও এই পার্টটা কিন্তু কোনো রকম ভাবে এখানে অংশগ্রহণ করবে না। এবার চলে আসে হচ্ছে তাহলে এটা কি ফর্মে আছে, t² * g, মানে এই ফর্মে আছে। t এর ঘাত আছে 2 আর g এর ঘাত কিছু নেই, মানে হচ্ছে 1 আছে। এইবার আমরা তাহলে কি করব, ওই লিখবো এরকম হবে del l/l, মানে হচ্ছে l এর শতকরা ত্রুটি ইনটু 100%, del l/l মানে হচ্ছে আপেক্ষিক ত্রুটি, তাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে শতকরা ত্রুটি, ইকুয়াল টু কি হবে, ওই যেটা বললাম যার মাথায় যে ঘাতটা আছে সেটা সামনে চলে আসবে, এর পরপর চলবে। এবার কি আছে, ধ্রুবক পার্টটা অনুপাত করলে কেটে যাবে, t এর ঘাত 2 আছে, 2টা সামনে আসবে, ইনটু t এর যে ত্রুটি সেটা হবে, প্লাস g এর ঘাত এখানে 1 আছে, তাহলে 1 লিখলে হয় না লিখলে হয়, ইনটু g এর যে ত্রুটি সেটা, আর যেহেতু শতকরা করছি পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ইনটু 100%। এই হয়ে গেল। এবার যে মানগুলো দেওয়া আছে সেটা করব। এখানে t এর শতকরা ত্রুটির মানটাই দেওয়া আছে হচ্ছে 2%, তার মানে del t/t ইনটু 100%, এই টোটাল মানটাই দেওয়া আছে 2%, তার সামনে একটা 2 আছে, তাহলে এখানে 2 ইনটু 2% হয়ে যাবে, প্লাস g এর শতকরা ত্রুটি মানে del g/g ইনটু 100%, এই মানটাই দেওয়া আছে 1%, তাহলে 1%। যোগ করলে কত হবে, এটা 2 2 4 আর এখানে 1 মানে 5%, তাহলে টোটাল l বা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে ত্রুটির মানটা হবে সেটা হচ্ছে 5%। এইভাবে যে কোনো অঙ্ক দিলে এই ফর্মে প্রথমে সাজিয়ে নেব, অর্থাৎ যা ত্রুটির মানটাকে বার করতে বলেছে তাকে বাঁদিকে নেব, এক্সপ্রেশনটা করব, করার পরে এরকম ভাবে মানটা বসিয়ে দেবো, হয়ে যাবে। খালি টু দি পাওয়ার মাইনাস থাকলে কি হবে, যেহেতু সর্বোচ্চ ত্রুটির মানটাকে বার করছি তখন ওই মাইনাসটাকেও প্লাস ধরে নিয়ে বা মড চিহ্ন দিয়ে প্লাস করে নিয়ে ম্যাক্সিমাম এরর বা সর্বোচ্চ শতকরা ত্রুটির মানটাকে বার করতে হবে, এটাই প্রসিডিউর। আর আমি আরো কিছু দিয়ে দেবো ত্রুটির অঙ্ক, বইও আছে অনুশীলনীতে, এগুলো করবে, উদাহরণও দেওয়া আছে, ওগুলো দেখবে, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। এরপরে চলে আসি হচ্ছে ত্রুটির পরে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা জয়েন্টেও আসে, এমনকি 11 এর পরীক্ষাতেও একটা আসবে, মানে একটা এমসিকিউ মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই টপিকের উপরে থাকে, একটা সংখ্যা দিয়ে দেয়, সেই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার কত, কি করে বার করব। প্রথমেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যে সংজ্ঞাটা বললে অনেকে বুঝতে পারবে না, তাও সংজ্ঞা তো সংজ্ঞাই হয়, পরীক্ষায় যদি সংজ্ঞা বলে তাহলে ওটাই লিখতে হবে। সেটা হচ্ছে কোনো একটা অঙ্ক, কোনো একটা সংখ্যা যতগুলো অঙ্ক দিয়ে গঠিত, তার শেষের অঙ্কটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলোকে যদি নিশ্চিতভাবে পরিমাপ করা যায়, নিশ্চিতভাবে নির্ণয় করা যায়, বা বাকি অঙ্কগুলো যদি নিশ্চিত হয়, তাহলে ওই যেটাকে বাদ দিলাম সেটাকে নিয়ে টোটাল যতগুলো অঙ্ক হলো ওই সংখ্যাটা, সেটাকেই বলা হয় তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সংজ্ঞাতে অনেকটাই ক্লিয়ার হয়তো হলো না, এবার আমি একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। যেমন 277 এই একটা সংখ্যা আছে, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক কত। আর তার আগে বলে দিই, আমাদের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে কাজে লাগবে, যে বাঁদিকে যে শূন্য সেগুলো তাৎপর্যপূর্ণ নেই, ডান দিকে যে শূন্যগুলো সেগুলো তাৎপর্যপূর্ণ হয়, এইগুলো কিন্তু বেসিক ব্যাপার, এগুলো কিন্তু কাজে লাগবে, মানে কিন্তু আমরা ওগুলো না জেনেই বলতাম, তো এখন আমরা জেনে বলবো। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বার করতে হবে। এবার লক্ষ্য করে দেখো, এই যে 7 যেটা আছে লাস্টের যে অঙ্কটা আছে, এই 7টাই বাড়লে 8 হবে, তারপরে বাড়লে 9 হবে, তারপরে যখন এটা আরেকটা বাড়বে তখন এখানে 0 হবে, এবং তখন কি এটা 1 বেড়ে গিয়ে 8 হবে, অর্থাৎ এটা 280 হয়ে যাবে। তার মানে যতক্ষণ অবধি না, বা এটা না বেড়ে কমতেও পারতো, কমে 6 5 4 3 2 1, আরো যদি কমে তখন কি ওটা 0 হয়ে গিয়ে এটা কমে গিয়ে 6 হবে, 260 হয়ে যাবে। তার মানে হচ্ছে তখন 270 হয়ে যাবে, তারপরে যদি আবার একটা কমে, মানে 0 পরে যদি আবার কমে, তারপরে তখন হয়ে যাবে যে 269 হয়ে যাবে, মানে তখন এটা 6 হয়ে যাবে, এটা তখন 9 হয়ে যাবে। তার মানে যেটা বোঝাচ্ছে যে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যতক্ষণ না পরিবর্তিত হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তার বাঁদিকে এইটা বা এটা পরিবর্তিত না হলে এইটা কখনোই পরিবর্তিত হবে না। কারণ এই 7টাই আবার পরিবর্তিত হয় 8 9, বা তারপরে যদি আবার বাড়ে তখন কি এটা 0 হয়ে গিয়ে এটা তখন 3 হয়ে যাবে, আর তখন 300 হয়ে যাবে।
বা এটা যদি কমে কমতে কমতে গিয়ে যখন ওই সাতের পরে সাতের থেকে কমিয়ে 6 5 4 3 2 1 এরকম করে শূন্য হবে, শূন্য হয়ে যাওয়ার পরে করতে করতে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যখন শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গিয়ে তারপরেও যখন কমবে তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা তখন 9 9 হয়ে যাবে, মানে 199, 200 থেকে 1 কম। তার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এইটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা চেঞ্জ হতে পারবে না, এটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা চেঞ্জ হতে পারবে না। তার মানে এখানে 7টাকে বাদ দিয়ে বাকি অঙ্কগুলোকে নিশ্চিতভাবে নিরূপণ করা যাচ্ছে বা পরিমাপ করা যাচ্ছে, কারণ এটা যতক্ষণ না পরিবর্তিত হবে ততক্ষণ এগুলো পরিবর্তিত হবেই না। তাহলে এটাকে বাদ দিয়ে বাকিগুলো নিশ্চিত। তাহলে যেটা সংজ্ঞা বলেছিলাম, যেটাকে বাদ দিয়ে বলেছিলাম, অর্থাৎ এটাকে ধরে যতগুলো অঙ্ক আছে 1 2 3, এটাই হবে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, মানে হচ্ছে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3 3। এবারে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, টোটাল 9খানা নিয়ম আছে, বইয়ের মধ্যে আছে। আমি কয়েকটা একটু অল্প অল্প করে বলছি। প্রথমেই চলে আসি, সেটা হচ্ছে যে কোনো অশূন্য সংখ্যাই হচ্ছে তাৎপর্যপূর্ণ। যেমন এখানে 2 7 7 ছিল, সবগুলোই অশূন্য সংখ্যা, শূন্য নয়, সবগুলোই তাৎপর্যপূর্ণ অঙ্ক। এটাই হচ্ছে 1 নম্বর নিয়ম। অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3। যদি বাঁদিকে কোনো শূন্য থাকতো তাহলে কিন্তু এটা তাৎপর্যপূর্ণ হতো না, যদি ডান দিকে কোনো শূন্য থাকতো তাহলে কিন্তু তাৎপর্যপূর্ণ হতো। এবার চলে আসি পরের যে নিয়ম 2 নম্বর। যদি কোনো একটা সংখ্যা এরকম থাকে 27.7, সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, 1 2 3। দশমিকের পরে যেটা আছে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ হবে, এই কারণের জন্য ওই একই নিয়ম, এটা যতক্ষণ না পরিবর্তিত হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তার আগে বাঁ দিকে যেটা আছে এই 7 পরিবর্তিত হতে পারবে না। এটা বাড়তে বাড়তে গিয়ে যখন 9 এর পরে 0 হবে তখন কি এটা 7 এর পরে গিয়ে 8 হবে, মানে 28.0 হবে। তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলো নিশ্চিত, তার মানে এটাকে ধরে টোটাল 3টা হচ্ছে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। নেক্সট পরের যে নিয়মটা আছে সেটা হচ্ছে দশমিকের আগে যদি অশূন্য সংখ্যা থাকে তাহলে দশমিকের পরে কোন সংখ্যার আগের যে শূন্যগুলো সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। মানে আমি বলছি এরকম যদি হয় 27.007, আমি কতগুলো সংখ্যা লিখে রেখেছি, 3 নম্বর সংখ্যায় গেলাম, প্রথম দুটো বলে দিলাম, এবার 3 নম্বর সংখ্যা 27.007। এবার কি বললাম, দশমিকের আগে যদি অশূন্য সংখ্যা থাকে, মানে শূন্য নয় এরকম কোনো সংখ্যা থাকে, তাই আছে দশমিকের আগে শূন্য নয় এরকম সংখ্যাই আছে, তাহলে এই দশমিকের পরে যে শূন্যগুলো আছে, এই সংখ্যার আগের যে শূন্যগুলো আছে এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 3 4 5, মানে 5। নেক্সট পরেরটা দেখো কত আছে, 0.007। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু দশমিকের আগে শূন্য আছে, এক্ষেত্রে ওই সংখ্যার আগের যে শূন্য এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে না। অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 1। এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট পরেরটা কি আছে দেখো, এইটা 277.0। এক্ষেত্রে কিন্তু দশমিকের পরে যে শূন্যটা তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে, তার কারণ যতক্ষণ না এই শূন্যটা পরিবর্তিত হয়ে 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গিয়ে আরেকটু বাড়ছে, ততক্ষণ অবধি কিন্তু এই 7টা 8 হতে পারবে না বা কমে গিয়ে 6 হতে পারবে না। এটা বাদ দিয়ে বাকিগুলো নিশ্চিত, তাহলে এটাকে ধরে টোটাল যে অঙ্ক সংখ্যা 4, এটা হবে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। মনে করে দেখো, আগে টাকা পয়সা যখন যোগ হতো, এখন তো 50 পয়সা সেরকম কোনো মানে অস্তিত্বই নেই, কিন্তু আগে যখন ছিল 25 পয়সা 50 পয়সা, তখন টাকার হিসাবটা এরকম ভাবে হতো, কেউ 277 টাকা হলে এরকম ভাবে লিখতো, তারপরে এটা হলো 5 টাকা 50, তারপরে এরকম ভাবে লিখতো। এখানে কিন্তু শূন্যটা লেখা দরকার ছিল না, তাও কেন লিখতো, কারণ এইখানে ভিজিট হতে পারে। অর্থাৎ এইখানে পয়সা যদি হয় বা 25 পয়সা যদি হতো 1 টাকা 25 এরকম ভাবে লিখতো। তার মানে মেজারমেন্ট করতে গেলে এটা কাজে লাগতে পারতো, এর জন্যই কিন্তু এটা দেওয়া হয়। অর্থাৎ দশমিকের পরে যেটা আমরা জানি নরমালি যে শূন্য দিলে সেগুলো কোনো তাৎপর্য হয় না, কিন্তু এখানে কিন্তু তাৎপর্য হবে বলেই কিন্তু দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে পড়বে। অর্থাৎ এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তখন হতো 1 2 3 4 5, 5ই হতো, ওই দুটো শূন্য কিন্তু মানে আছে। আর বলেই দিলাম যে এই শূন্যটা পরিবর্তিত যতক্ষণ না হবে ততক্ষণ অবধি এটা হতে পারবে না, এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে। অর্থাৎ এটা বাদ দিয়ে বাকিগুলো নিশ্চিত, তার মানে ওটা ধরে ওটা 5 হবে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তো করতে করতে দেখবে এগুলো হয়ে যাবে, নিয়মগুলো একটু মনে রাখলেই হবে। নেক্সট পরেরটা দেখা গেল এটা রয়েছে 27 কেজি, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2,
এটাকে আমি গ্রামে পরিণত করলাম, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। এই এক্ষেত্রে কিন্তু 10⁻³ দিয়ে গুণ করা মানে এরপরে 3টে শূন্য হয়ে গেছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু এখানে 3 বাড়বে না। এখানে কিন্তু যখন একক কোনো পরিবর্তন করা হয়, এখানে টু দি পাওয়ার প্লাস দিয়ে হলো, যদি মাইনাস দিয়ে হতো এই টু দি পাওয়ার পার্টটা কিন্তু তাৎপর্যপূর্ণর মধ্যে পড়বে না। বাকি যে অংশটা ছিল দুটো 1 2 এই দুটো অঙ্ক, এই দুটো অঙ্কই কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে পড়বে। অর্থাৎ আগেও 2 ছিল, এখনো 2ই হবে। যে কোনো পরিবর্তনের সময় টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার প্লাস হোক বা মাইনাস হোক, যেটাতেই গুণ করা হোক না কেন, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্কের মধ্যে পড়ে না। আগে যেটা ছিল সেটাই হবে। কারণ মনে হতে পারে কেন পড়ে না, প্রত্যেক ক্ষেত্রেই ভৌত বিজ্ঞানের, যেহেতু আমি ফিজিক্সের পার্ট পড়াচ্ছি, ভৌত বিজ্ঞানের একটা পার্ট, ওই কেন প্রশ্নটা চলে আসে। আর জানা থাকলে কি হয়, তাহলে মুখস্থ করতে হয় অন্ধের মতো। কারণটা বলে দিচ্ছি, আমি হয়তো মাঝখানে অনেক কিছুই বলেছি, তার মধ্যে হয়তো দেখা গেল কোনো একটা কেন প্রশ্ন আমি হয়তো বলিনি, তোমাদের মধ্যে সেই কোশ্চেনটা অ্যারাইজ করেছে, সেগুলো আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে বা গ্রুপে পোস্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে যেমন একটা কেন প্রশ্ন আসছে যে কেন এখানে হবে না, এইগুলো কেন আসছে না, এই কারণের জন্য জানবে এখানে হচ্ছে খালি এককটার পরিবর্তন হয়েছে, কিন্তু মানটা যখন হবে, যেহেতু এটা কেজিতে ছিল, তার মানে হচ্ছে এই পরিবর্তনটা কিন্তু এইগুলোরই হবে। দেখা গেল 27 থেকে পরের পরিমাপটা করে হলো হচ্ছে 25 বা 23, সেগুলোকেও যখন আমি কিন্তু ওই গ্রামে কনভার্ট করবো, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাই 10⁻³ ওই পার্টটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হলো না, বাট ঘুরিয়ে বলতে পারি 10⁻³ ওই লাস্টে যে 3টে শূন্য ওগুলো বাদ দিয়ে আগেরগুলো কিন্তু নিশ্চিত হচ্ছে না, মানে একদম শেষের যে শূন্যটা, মানে এরকম যদি বলি এত গ্রাম হিসাব মতো, এটা মানে এইটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু নিশ্চিত নয়। তার কারণ কি, আমি সরাসরি কিন্তু কেজিতে পরিমাপ করেছি, কেজিতেই পরিবর্তিত হবে এটাই ধরে নিলাম, তার জন্য কেজিতে ছিল। তাহলে 27 থেকে যখন 26 হয়ে যাবে, তখন কিন্তু মানটা হয়ে যাবে 26,000 এত গ্রাম। তাহলে কি হলো, সরাসরি এগুলো পরিবর্তিত না হয়ে কিন্তু 7টা 6 পরিবর্তিত হয়ে গেল। তাহলে কি এটা বাদ দিয়ে বাকিগুলো নিশ্চিত হলো? হলো না। তার জন্যই কিন্তু ওই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ওই 2 ছিল 2ই থাকে। যাকে এরকম টাইপের যদি কখনো কোনো কোশ্চেন হয় যে কেন এই নিয়মগুলো হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে চলে আসি হচ্ছে ভাইটাল দুটো নিয়মে। তার আগে একটু বলে দিই, এই 277.0 এরকম একটা কোশ্চেন বলতে পারে যে এখানে নিশ্চিত অঙ্ক সংখ্যা কত। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু ওই যে 1 2 3 4, কিন্তু নিশ্চিত অঙ্ক কোনটা 1 2 3। ঠিক আছে, লাস্টেরটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে নিশ্চিত হয়, তিনটে হচ্ছে নিশ্চিত। নেক্সট চলে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ, যোগ বিয়োগ আর গুণ ভাগের ক্ষেত্রে কি হয়। চলে আসি হচ্ছে প্রথমে গুণ ভাগের ক্ষেত্রে। গুণ বা ভাগের ক্ষেত্রে এটা হয়, নিয়মটা মনে রাখো, 3 পয়েন্ট, সাপোজ আমি যে কোনো একটা সংখ্যা লিখছি 3.03 ইনটু 3, 3.003 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1 2 3, কারণ সামনে অশূন্য আছে, তাহলে এই শূন্যটাকে নেওয়া হবে। আর এর কত? 1। গুণ করলে কত হবে? 9.09। গুণ বা ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যাদেরকে গুণ বা যাদেরকে ভাগ করা হচ্ছে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যার ক্ষেত্রে কম, গুণ বা ভাগের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ততই হতে হবে। তাহলে এখানে কম কার ক্ষেত্রে আছে? এখানে 3, এখানে 1, তাহলে কম হচ্ছে এটা। তার মানে এখানে গুণফলের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একই হতে হবে। এবার 1 হওয়া মানে এখানে তো আছে 1 2 3, 3 আছে, তাহলে 1 করব কি করে? তখন ওই আসন্ন মানের সাহায্য নিতে হবে, অর্থাৎ 1 ঘর অবধি আসন্ন মান নিতে হবে। 1 ঘর অবধি আসন্ন মান মানে হচ্ছে এই 9, এই অবধি নিতে হবে। এবার 9 ঘর দিয়েছে 09। এবার আসন্ন মান বললে কি হয়, যদি পরের সংখ্যাটা 5 বা তার থেকে বেশি থাকে, তাহলে আগের সংখ্যাটা তখন কি হয়, 1 যোগ হয়ে গিয়ে বেড়ে যায়। আর যদি পরের সংখ্যাটা 5 এর থেকে কম থাকে, তাহলে কি হয়, যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে দেখো 9 এর পরে দশমিক করে শূন্য আছে, তাহলে 9টা কিন্তু আর বাড়বে না। তাহলে এটাকে লেখা যায় নিয়ার ইকুয়াল টু 9 আসন্ন মানে ক ঘর অবধি? 1 ঘর অবধি। কেন বললাম? কারণ ওই গুণ বা ভাগের নিয়ম, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটার কম সেটাই জানতে হবে। কমটা এটা 1, তার মানে এখানেও 1 ঘর অবধি লিখতে হবে। তাহলে এই 9 1 ঘর অবধি লিখতে হবে, যাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটার কম সেটার সঙ্গে সমান। এরকম দেখবে কয়েকটা অঙ্ক দেয়া আছে। ভাগের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রে যাদেরকে ভাগ করছো তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যার ক্ষেত্রে কম, ভাগফলও কিন্তু ওই অতই রাখতে হবে, তার জন্য ওই ঘর অবধি আসন্ন মান করতে হবে। আচ্ছা, আসন্ন মানের ক্ষেত্রে তাহলে একটু নিয়মগুলো বলে দিই।
5 বা তার থেকে বেশি হলে তো জানাই আছে 1 বেশি হয়, 1 যোগ হয়ে যায়, তার চেয়ে কম হলে যোগ হয় না। কিন্তু যেখানে গিয়ে আটকায় সেটা হচ্ছে যদি খালি 5 এর সঙ্গেই সমান হয়, অর্থাৎ এরকম যদি সংখ্যা হয় 27.25550 বা এরকম আছে 27.255 এরকম যদি থাকে, এক্ষেত্রে কি হবে? আমি দেখা গেল 2 ঘর অবধি আসন্ন মান বলছি এই অবধি, তাহলে বাদ দেবো কাকে? এইটাকে আর এইটাকে। এইটাকে যেটাকে বাদ দিচ্ছি সেটা 5 এর সঙ্গেই সমান। এইবার এখানে যদি 5 এর থেকে এদিকে বেশি থাকতো তাহলে বুঝতে পারতাম, তাহলে এটাকে তখন 1 বেড়ে গিয়ে 6 হতো। তা তো নেই, এটা তো 5ই আছে আর এখানে কি 0 আছে, তখন কি করতে হবে? বা এই ক্ষেত্রেও যেটাকে বাদ দেবো ধরো 2 ঘর অবধি করবো, মানে এত ঘর অবধি করবো, যেটাকে বাদ দেবো সেটা 5। তাহলে যেটাকে বাদ দেবো সেটা যদি 5 হয় বা সেই 5 এর পরে যদি 0 থাকে, তাহলে নিয়ম হচ্ছে তার আগের যে সংখ্যাটা আছে সেটা যদি অযুগ্ম হয় তাহলে কি 1 বেড়ে যাবে, যদি যুগ্ম হয় তাহলে ওটাই থেকে যাবে। অর্থাৎ এর আগের যে সংখ্যাটা আছে সেটা 5ই আছে, অযুগ্ম, তাহলে এটা গিয়ে তখন কিন্তু দুবার করলে আসন্ন মান হয়ে যাবে হচ্ছে এই। যদি এই সংখ্যাটা এরকম থাকতো 27.2650 এরকম যদি থাকতো, তাহলে যদি দুবার অবধি আসন্ন মান করতাম, এটা আছে 5 আর তারপরে 0 আছে, তাহলে 5 এর আগে দেখতে হবে যুগ্ম না অযুগ্ম, আছে যুগ্ম, তার মানে এটাই কিন্তু থাকবে, এটা কিন্তু এক আর বাড়বে না, এটা তখন হয়ে যাবে আসন্ন মানে দুবার অবধি 27.26। যাক, এগুলো হয়তো অনেকেই তোমরা মাধ্যমিক লেভেলে হয়তো পড়েছো, জানো, তাও আমি বলে দিলাম যে এটা কাজে লাগবে। আরেকটা চলে আসে লাস্ট টপিক, সেটা হচ্ছে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে দেখা গেল আমার এই সংখ্যাটাকে যোগ করছি 3.03 আর 1.1, সেক্ষেত্রে দেখতে হয় আগেরটা যেমন দেখতে হয়েছিল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, যোগ বা বিয়োগের ক্ষেত্রে দেখতে হয় দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে। এখানে দশমিকের পরে অঙ্ক আছে দুটো, এখানে আছে একটা। তো যোগফল বা বিয়োগফলের ক্ষেত্রে যোগ করছি, বিয়োগের ক্ষেত্রে একই রকমই হবে। যোগফল বা বিয়োগফলের ক্ষেত্রে যাদেরকে যোগ বা যাদেরকে বিয়োগ করছি তাদের মধ্যে দশমিকের পরে যার ক্ষেত্রে অঙ্ক কম আছে, যোগফল বা বিয়োগফলের অঙ্ক দশমিকের পরে অঙ্ক কিন্তু সেটার সঙ্গে সমান হবে বা সমান করতে হবে আসন্ন মানের সাহায্যে। তাহলে এখানে যোগ করলে কিন্তু এটা হচ্ছে 4.13, কিন্তু যেটা নিয়ম বললাম যার ক্ষেত্রে দশমিকের পরে কম আছে তার ক্ষেত্রে এটা 1, তাহলে যোগফলেরও কিন্তু দশমিকের পরে কতগুলোই রাখতে হবে, অর্থাৎ একই রাখতে হবে। তাহলে দশমিকের পর 1 ঘর অবধি আসন্ন মান করতে হবে এইভাবে। তাহলে এটাকে 1 ঘর অবধি আসন্ন মান করলে কি হবে, এটা 1 এর পরে গেলে 3 আছে, 5 এর থেকে কম, তাহলে এটা অপরিবর্তিত থাকবে, এটাই থাকবে, হয়ে যাবে নিয়ারলি ইকুয়াল টু 4.1 আসন্ন মান 1 ঘর অবধি, যাতে দশমিকের পরে 1 ঘরই থাকে, অর্থাৎ যেটা কম তার সঙ্গে সমান থাকে। এটা হচ্ছে যোগ বা বিয়োগের ক্ষেত্রে নিয়ম। এক্ষেত্রে দেখতে হয় দশমিকের পরে কার ক্ষেত্রে কম আছে, আর গুণ বা ভাগের ক্ষেত্রে দেখতে হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কার ক্ষেত্রে কম আছে। গুণফল বা ভাগফলের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেটাই হবে। আর মোটামুটি এইটুকুই আছে, শেষ হয়ে গেল। তবে অঙ্ক করতে গেলে দেখবি কিছু অঙ্ক আছে যেগুলো জয়েন্টের জন্য লাগে বা এমসিকিউর জন্য লাগতে পারে, কিছু রাশিমালা দেবে, তার মধ্যে থেকে কিছু টার্ম বলে দেবে হচ্ছে এটার মাত্রা কি, অর্থাৎ কোনো কিছু মাত্রা কি করে নির্ণয় করতে হয় সেটা কিন্তু সমমাত্রিক নীতিটাকে মাথায় রেখে করতে হবে। যে কোনো সমীকরণে যদি যোগ করে থাকে তাহলে প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকবে এবং বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা সেম হবে। আরেকটা আমি বলেছিলাম সমজাতীয় যদি রাশি হয়, সমজাতীয় মাত্রাযুক্ত যদি রাশি হয় তাহলেই তাদের মধ্যে যোগ বা বিয়োগ করা যাবে, এইটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে হবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাকি আরো তোমরা করবে। যেমন ভ্যান ডার ওয়াল সমীকরণ যেটা আছে, এখানে যদি বলা হয় যে ধ্রুবক দুটো a আর b এর মাত্রা নির্ণয় করো, তাহলে আমরা কি করে করব? চলে আসি প্রথমে, লক্ষ্য করে দেখো এখানে p আর a/d² যোগ করা গেছে দুটো রাশিকে, সেখান থেকেই বুঝতে হবে তার মানে এরা হচ্ছে সমমাত্রাযুক্ত রাশি, তাই যোগ করা গেছে। তাহলে p এর মাত্রা যা হবে এদিকে a/d² তার মাত্রা একই হবে, তার মানে এখানে a এর মাত্রা হবে হচ্ছে এই a এর মাত্রা এই দুটো গুণ হয়ে যাবে, p এর মাত্রা গুণ d² এর মাত্রা। এবার এদের মাত্রা আমার জানা আছে, p মানে হচ্ছে চাপ, চাপের মাত্রা আমরা আগের দিন বাড়ি কাজে পড়েছি, a⁴ p⁻1 p⁻2 বল বাই ক্ষেত্রফল, আর এটা হচ্ছে v মানে আয়তন, তার মাত্রা l3, তার আবার স্কয়ার আছে, তার মানে l3 এর স্কয়ার মানে l⁶ হয়ে যাবে। একবারে গুণ করলে হয়ে যাবে m, l⁻1 আছে, একটা +6 আছে, যোগ করলে হয়ে যাবে +5 আর p⁻, এটা হয়ে গেল হচ্ছে এই ধ্রুবক এর মাত্রা।
বি এর মাত্রা কি করে করব? খুব সহজ, একই রকম ভাবে রাখবো, মানে ভি আর বি এই দুটো রাশি বিয়োগ করা গেছে, যোগ বা বিয়োগ করতে গেলে একই জাতীয় রাশি হতে হবে, অর্থাৎ এখানে বি এর মাত্রা আর বি এর মাত্রা একই। বি এর মাত্রা কি হয়? আয়তনের মাত্রা হয় এল কিউব, আমরা জানি, তার মানে হয়ে গেল বি এর মাত্রা হবে হচ্ছে এল কিউব। এইভাবে কিন্তু বিভিন্ন রাশির মাত্রাগুলোকে বার করা যায়। এরকম টাইপেরও কিছু অঙ্ক থাকবে যেটা আমি অনুশীলনী থেকে দিয়ে দেবো বা বাড়ির কাজ হিসাবে দিয়ে দেবো, ঠিক আছে? এছাড়াও কয়েকটা ট্রিক্স বলে দিই, যদি কোনো কিছু ঘাত হিসাবে থাকে, টু দি পাওয়ার কিছু জানবে, টু দি পাওয়ার কিছু থাকা মানে সেটা একটা সংখ্যা হবে, অর্থাৎ এই ঘাতের যে রাশিমালাটা তার পুরোটার মাত্রা হচ্ছে 1। বা কোনো কিছু সাইন বা কস করে থাকলো, সাইন বা কসের পরে বা যে কোনো রকমের ত্রিকোণমিতির অনুপাত হলে তারপরে যেটা থাকে কোণ থাকে, ওটা কোণ মানে হচ্ছে মাত্রাবিহীন একটা রাশি, তার মানে ওটার মাত্রা 0 হবে, মাত্রা 1 হবে, মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। ঘাতের ক্ষেত্রেও তাই, ঘাতটা হচ্ছে একটা সংখ্যা হবে, তার মানে মাত্রা হচ্ছে 1 হবে। এরকম ভাবে তোমরা মাত্রা নির্ণয়গুলো দেখবে অনেকগুলো অনুশীলনীতে দেয়া আছে, এগুলো করবে, করতে করতে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে বা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পোস্ট করবে, আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আর এই টপিকে যে বাড়ির কাজগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। আশা করি তোমাদের এই প্রথম চ্যাপ্টার নিয়ে আর কোনো ডাউট নেই, যদি থাকে অবশ্যই জানাবে। আর এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে ওগুলো বাড়িতে নিজেরা চেষ্টা করবে, তাহলে দেখবে আস্তে আস্তে যে কোনো রকমের যে সন্দেহগুলো আছে বা যেটা মনে হচ্ছে হতেও পারে নাও হতে পারে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতেই থাকবে। আর বাড়িতে অবশ্যই যেগুলো করাচ্ছে ওইগুলো নিয়ে একটুখানি প্র্যাকটিস করবে, চর্চা করবে, চর্চার মধ্যে থাকলেই দেখবে জিনিসগুলো আস্তে আস্তে অনেকটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।